আচ্ছা জি আচ্ছা, যেটা হচ্ছে যে এক্সট্রিম প্রোগ্রামিং এ বেসিক্যালি যেটা আইটারেশন প্ল্যানিং এ পেয়ার প্রোগ্রামিং এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেয়ার প্রোগ্রামিং করে, সেটা ডেভেলপমেন্টের একটা পার্ট। কালেকটিভ কোড ওনারশিপ, যেটা মানে কোড ওনারশিপ প্রয়োজন হয়ে পড়ে। বিভিন্ন ধরনের কোড স্ট্যান্ডার্ডস, কোডের বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। কোডের মানে অনেক কোড আছে এলোমেলো লেখে, আবার অনেক কোড আছে নির্দিষ্ট একটা ফিচারের মতো করে ওরা সেগমেন্ট গুলা খুব ক্লিয়ারলি নোটিফাই করে লেখে। সো অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, কোড স্ট্যান্ডার্ড থাকে, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট থাকে। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টটা আমরা একটু পরে আর একটু বিস্তারিত দেখব, ঠিক আছে। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন মানে যখন একটা আইটারেশনের মধ্যে একটা ফাংশনালিটি কমপ্লিট হয়ে যায়, তখন তার একটা অ্যাকসেপ্টেন্স টেস্ট হয় এবং তার একটা রিলিজ হয়ে যায়, তারপরে তাকে আবার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের মধ্যে আবার ফেলা হয় এবং আরেকটা পার্ট চলে আসে, ঠিক আছে। এই জিনিসটাই এখানে ডিটেইল বলা হয়েছে যে এক্সট্রিম প্রোগ্রামিং টিপিক্যালি আইটারেশন লাস্ট 1 to 2 উইকস, এক থেকে দুই সপ্তাহ চলে। The model allows changes to be introduced even after the iterations launch if the team has not started to work with the relevant software PCN. যদিও মানে লঞ্চ হয়ে যায়, তারপরেও আইটারেশন গুলো অনেক সময় নতুন নতুন চেঞ্জ আনতে সহযোগিতা করে, মানে একসেপ্ট করে। such flexibility significantly complicates the delivery of quality software, ঠিক আছে। এখানে সফটওয়্যারের যে ডেলিভারি, এটা কোন কোয়ালিটি, মানে কি ধরনের কোয়ালিটি অফ সফটওয়্যার আমরা দিতেছি, এই সফটওয়্যারের কোয়ালিটিটা এনশিওর করার জন্য এখানে বেসিক্যালি ওরা বিভিন্ন কমপ্লেক্সিটি গুলো এই জায়গায় মানে সাচ ফ্লেক্সিবিলিটি যে জিনিসগুলো থাকে সেগুলো ওরা এখানে আন্ডারস্ট্যান্ড করে। তো টু মিটিগেট দ্য প্রবলেম এক্সপি রিকোয়ার্স দ্য ইউজ অফ পেয়ার প্রোগ্রামিং। আমরা এই যে জিনিসটা যে ওরা পেয়ার প্রোগ্রামিংটা করে, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট করে এবং টেস্ট অটোমেশন করে। এই টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের মধ্যেই আমি ডিটেলটা দেখাচ্ছি একটু পরেই। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, স্মল রিলিজ এবং সিম্পল সফটওয়্যার ডিজাইন অ্যান্ড প্রেসক্রাইব টু ফলো দ্য কোডিং স্ট্যান্ডার্ড। যেটা টেস্ট অটোমেশন তো লাগেই, টেস্টের মানে এখানেই কিন্তু আমরা এই একমাত্র এক্সট্রিম প্রোগ্রামিং এ এসে কিন্তু দেখলাম যে এরা সাজেস্ট করতেছে টেস্ট অটোমেশনে, ঠিক আছে। এছাড়া কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনটা এরা যেটা বলতেছে যে প্রত্যেকটা ফেজে বা প্রত্যেকটা আইটারেশনে যখনই একটা করে নতুন ফিচার ইমপ্রুভ হয়, তখন তার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন হতে থাকে। পরবর্তীতে আরেকটা নতুন ফিচার আসে, ওকেও ইন্টিগ্রেট করবে। সো এটা একটা কন্টিনিউয়াস ধারা মেনটেন করে। স্মল রিলিজ গুলো থাকবে, সিম্পল সফটওয়্যার ডিজাইন এন্ড প্রেসক্রাইব টু ফলো দ্য কোডিং স্ট্যান্ডার্ড। তাহলে এখন দেখি কোডিং স্ট্যান্ডার্ড কাকে, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টটা আসলে কিভাবে করতেছে, মানে এটা প্রসেসটা কি। অনেক মানে আমরা যখন বিভিন্ন বাইরের যে প্রজেক্ট গুলা করি, হ্যাঁ, ইউএস এর যে ক্লায়েন্ট গুলা বেসিক্যালি আমরা দেখছি, তারা আমাদেরকে বলে ডেসক্রিপশনে লিখে দেয় টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ইন টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট শুনে অনেক কিউএরাই ভয় পেয়ে যায়, হোয়াট ইজ দিস। কিন্তু টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আসলে যখন জানবো যে এইটা টেস্ট কিউ এর সাথে একটা মানে সম্পর্ক আছে, এর জন্য কিন্তু বলতেছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। মানে টেস্ট মানে ড্রিভেন টেস্টিং এখানে খুব মেইন একটা পার্ট। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টটা এখানে কিভাবে হচ্ছে দেখি। প্রথমেই হলো রেড, এখানে গ্রিন এন্ড রিফ্লেক্টর। রেড গ্রিন রিফ্লেক্টর, রেডে কি বলা হচ্ছে, রাইট টেস্ট কেস। রাইট টেস্ট কেস, এই যে আমি তখন যে বললাম যে রাইট সিনারিও, রাইট টেস্ট কেস, আমি এই কাজটা করছি। তোমরা যদি কেউ ইনগেজ, হ্যাঁ ইনগেজ এটা একটা আইওএস এবং অ্যান্ড্রয়েড এর অ্যাপ ডেভেলপমেন্ট সফটওয়্যার, ঠিক আছে। এটাতে অ্যাপ তৈরি করে, ছোট ছোট অ্যাপ তৈরি করে, আবার ওখানেই লাইভে দেওয়া যায়, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক বলা হয় ওটাকে। ইনগেজে আমি যখন কাজ করতাম তখন আমি রিয়েল লাইফ এই কাজটা করতাম যে প্রথমেই আমাকে কি করতে হতো, টেস্ট সিনারিও, আমাকে একটা স্টোরি দিত, যে গল্পের মতো একটা স্টোরি। এখানে বলতেছে এই টেবিলটা ধরো যে একটা টেবিলের মতো ফাংশনালিটি, যে এই টেবিলে ড্রয়ার থাকে, মানে গল্প বলতেছে আমাকে যে দুইটা ড্রয়ার থাকে, একটা ড্রয়ারে মানি রাখতে হবে, একটা ড্রয়ারে ডকুমেন্ট রাখতে হবে,
ড্রয়ারে একটা মানে সে ধরো যে একটা থাকবে যে যেখানে কিবোর্ড রাখবো, একটা মনিটর রাখার জন্য একটা প্লেস থাকবে, এই মানে এই ধরনের একটা গল্পের মতো লেখা থাকে। পুরা গল্পটা পড়ার পরে আমাকে পুরা গল্পের মানে মেইন যে ফিচারের যে অবজেক্টিভ গুলো থাকে, অবজেক্টিভ গুলো মানে ফাইন্ড আউট করতে হয়, সেই অনুসারে আমাকে টেস্ট সিনারিও রাইট করে দিতে হয়। টেস্ট সিনারিও গুলো কি হয়, প্রত্যেকটা ফাংশনালিটিকে তখন আমার মানে একদম, যদি আমি সাইন আপ মডিউল ধরি বা অনবোর্ডিং সাইন আপ মডিউল যদি আমি চিন্তা করি, দেখা যায় যে আমার সাইন আপ মডিউলে আমার কি কি পজিটিভ কি কি নেগেটিভ টেস্টিং হওয়া উচিত সেগুলো আমাকে মেনশন করা লাগে। কেন? আমি যদি নেগেটিভ টেস্টিংটা আমি না বলে দেই, ডেভেলপার কি করবে, আমার ওই নেগেটিভ ডেভেলপমেন্টের পার্টটা করবে না। ফলে যে কোনো একজন হ্যাকার একটা এসকিউএল ইনজেকশন দিয়ে সরাসরি আমার কোড ব্রেক করে ফেলতে পারে। সো এই ধরনের ফিউচার চিন্তা করে আমাকে কি করতে হয়, ওই অনবোর্ডিং টেস্টিং, রেজিস্ট্রেশন অনবোর্ডিং টেস্টিং এর ক্ষেত্রে আমার ওই ধরনের পজিটিভ এবং নেগেটিভ টেস্টিং এর টেস্ট কেস গুলো আমার সিনারিও গুলো আমার রাইট আপ করে দিতে হয়। তারপরে সে কি করতে হবে, সে কি করবে, এটা আমি ডেভেলপারকে পাঠিয়ে দেবো যে আমার এতগুলো, হয়তো দেখা গেল সিম্পল রেজিস্ট্রেশন মডিউলের উপরেই আমার 100-150 টেস্ট কেস তৈরি হয়ে গেছে। এই টেস্ট কেসটা যখন ডেভেলপারের কাছে যাবে, ডেভেলপার কি করবে, প্রত্যেকটা টেস্ট সিনারিও করবে, ওই টেস্ট সিনারিওকে ইমপ্লিমেন্ট করবে, ডেভেলপমেন্ট করবে, ওই টেস্ট সিনারিও ধরে 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 সে প্রত্যেকটা কোডের লাইনগুলো সে রিচেক করবে। এটা চেকলিস্টের মতো তার জন্য হেল্পফুল হয়। যখন তার কোড ডেভেলপ হয়ে যায় তখন সে কি করে, আমাকে ওটা প্রোভাইড করে, যে কোনো ইমপ্রুভমেন্ট ডিজাইন যদি থাকে আমি তখন আবার ওটাকে ইমপ্রুভমেন্টের জন্য আবার নতুন করে রাইট টেস্ট করে দিব। ওইটা আবার সে ফলো করে আবার সে নতুন করে কোড রাইট করবে। এই যে টেস্টিং, এই যে পেয়ার প্রোগ্রামিং চলতেছে, এখানেই দেখা যায় যে আমার একটা টেস্টারের সাথে একজন ডেভেলপারের পেয়ার ওয়ার্ক করতে হয়। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট ইজ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস ইন হুইচ টেস্টস আর রিটেন বিফোর এনি ইমপ্লিমেন্টেশন অফ কোড। যে কথাটা একটু আগে বললাম, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট হ্যাজ এ টেস্ট ফার্স্ট অ্যাপ্রোচ based on the repetition of very short development cycle. খুব শর্ট ডেভেলপমেন্ট সাইকেল রিপিটেশন করে ওরা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইট ইচ নিউ ফিচার begins with writing a test. যখনই একটা নতুন ফিচার আসবে ওর জন্য আবার নতুন করে টেস্ট রাইট আপ করে দিতে হবে। সো কিউএ দের রেসপন্সিবিলিটি কোন কোন লাইফ সাইকেলের ক্ষেত্রে কোন লেভেলে যেতে হয়, নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অনেক সময় কিউএ কে শুরুতেই কিন্তু টেস্ট কেস রাইট করা লাগে না, কিন্তু যখন সে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টে কাজ করবে তখন কিন্তু তার টেস্ট কেস, স্টোরি বেসড টেস্ট কেস রাইট আপ করা ইম্পর্টেন্ট। দ্যাট ইজ কল্ড টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে? সো দ্য ডেভেলপার writes an automated test case before he or she writes enough production code to fulfill that test. This test case will initially fail. টেস্ট কেস গুলা কিন্তু ডেভেলপ করার আগে ইনিশিয়ালি ফেল, তাই না? The next step will be to write the code focusing on functionality. ওই ফাংশনালিটির উপরে বেস করে সে কোড রাইট আপ করবে to get that test passed. সে ওই টেস্ট কেস গুলো পাস করানোর জন্য সে তখন কোডিং করবে। After these steps are completed, যখন এই স্টেপ গুলো কমপ্লিট হয়ে যাবে, a developer refactors the code to pass all the tests. তার মানে সে যখন কোডটা মানে হয়ে গেল তখন সে ওটা টেস্টিং এ পাঠিয়ে দিল, টেস্ট গুলো তখন পাস হওয়া লাগবে। যদি টেস্ট পাস হয়ে যায় তাহলে তার এই ফিচার কমপ্লিট হয়ে গেল। এবং এই ফিচারের জন্য এই টেস্ট কেস গুলো আমরা রেখে দিব ফর মেইনটেনেন্স টেস্টিং এর জন্য। ক্লিয়ার? তাহলে একটা ইটারেশনের ভিতরে একটা নির্দিষ্ট লেভেলের ফাংশনালিটির উপরে বেস করে আমরা কিভাবে কাজ করি টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে সেটা আমরা জানতে পারলাম। এবং এটাই ছোট ছোট আকারে বিভিন্ন অ্যাজাইল মেথোডোলজিতে কাজ করায়। বেনিফিটস অফ ইউজিং টেস্ট ড্রিভেন অ্যাপ্রোচ: হাই কোয়ালিটি, the quality of test driven development based product is usually much higher than that achieved with other methods. এটাকে বলতেছে যে এটা অনেক বেশি হাই কোয়ালিটির প্রোডাক্ট ডেলিভারি করতে সক্ষম এই মেথোডোলজির মাধ্যমে। অপটিমাইজেশন অফ ডেভেলপমেন্ট কস্টস:
এই ক্ষেত্রে ডেভেলপমেন্ট কস্ট অনেক কমে আসে। দ্য কস্ট অফ ডিবাগিং, ওই যে বলছিলাম না, আর্লি টেস্টিং ক্যান রিডিউস দ্য ডেভেলপমেন্ট কস্ট। হিয়ার ইজ দ্য পয়েন্ট, optimization of the development cost. The cost of debugging at later stages is minimized. ওই যে later stage minimized as tests are run from the beginning of the design cycle. Simplification of code. Engineers invest more effort in aligning code requirements to particular tests. ঠিক আছে? Positive effect on productivity. The test-driven approach provides quick feedback on introducing a bug and fixing it. খুব কুইক, কিন্তু কারণ শর্ট ফিচারের উপরে একটা ছোট্ট আইটারেশনের মধ্যে আমি টেস্ট কেস রাইট আপ করছি, সো ওইখানে যদি আমার ছোট ছোট টেস্ট কেসগুলো যদি ফেল হয়, সে আবার এটাকে কুইক ফিক্স করে ফেলে, ফলে এখানে কমপ্লেক্সিটি কম হয়, খুব কুইকলি ফিক্স করা সম্ভব হয় ডেভেলপারের কাছে। A developer notices a bug as soon as the test fails and then fixes it to pass the test. Executable documentation. Use cases are written as tests, and other developers can view the test as an example of how the code is supposed to work. ঠিক আছে? তো ডকুমেন্টেশন গুলো তো আগেই রাইট করা হয় এবং এগুলোকে এক্সিকিউট করা হয় টেস্ট কেসগুলোকে। তারপরে আমরা যাই pair programming. Pair programming is also an extreme programming technique. This development approach requires two engineers working in tandem at a single computer. আমরা যখন প্রোগ্রামিং কন্টেস্ট করতাম, ঠিক আছে, প্রোগ্রামিং কন্টেস্টে আমরা তিনজন প্রোগ্রামার একসাথে একটা কম্পিউটারে বসতাম, ঠিক আছে। সো এখানে যেটা বলতেছে পেয়ার ডেভেলপমেন্টে, পেয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে দুইজন ডেভেলপারকে একসাথে বসানো হয়। ওয়ান অফ দেম, দ্য ড্রাইভার রাইটস এ কোড, একজন তাদের মধ্যে একজন কোড রাইট করে, while other one, the navigator, watches and makes suggestions. আরেকজন ওয়াচ করে এবং সাজেশন তৈরি করে দেয় থ্রু আউট দ্য প্রসেস, ঠিক আছে। তাহলে একজন আরেকজনকে হেল্প করে। These roles can be swapped at any time. দুজন একজন আরেকজনের কাজ করবে, আবার আরেকজন সাজেশন দিবে, এটা হতেই পারে, ঠিক আছে। একজন কিছু কোড লিখলো, আরেকজনও কোড লিখতে পারে, এই ধরনের সোয়াপ হতেই পারে। Two developers working at a single computer will produce software with a significantly higher quality. মানে যখন একজন কাজ করে তখন কিন্তু তাকে মানে মনিটর করার জন্য কিন্তু আর কেউ নাই, কিন্তু যখন দুজন কাজ করে তখন একজন আরেকজনের ভুলগুলো যখন ধরায় দেয় তখন তার কোয়ালিটি কিন্তু অটোমেটিক্যালি হাই হয়। এই কথাটাই বলতেছে। The increased code quality can reduce the debugging and refactoring cost. তাহলে ডিবাগিং এবং রিফ্যাক্টরিং বারবার মানে একই জিনিস বারবার মানে তৈরি করা, এটা এই কস্ট গুলো কমায় দেয়, কারণ একবারই এটা একটা হাই কোয়ালিটির কোড তৈরি হয়ে যাচ্ছে। দ্য প্রজেক্ট ইন দ্য লং রানের ক্ষেত্রে এটা অনেক কস্ট মিনিমাইজ করে। সো আমরা দেখলাম পেয়ার প্রোগ্রামিং এর কারণে আমরা কত বেনিফিট পাচ্ছি। বেনিফিটস অফ পেয়ার প্রোগ্রামিং এর মধ্যে বলা হচ্ছে কি, যে অ্যাকচুয়াল mistakes driver would make, mistakes navigator would make, ঠিক আছে। এই যে একটা ইয়া দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা ওই যে এ ছেদক বি বা এ ইন্টারসেকশন বি আমরা দেখছিলাম, ঠিক ওই মেথডে এখানে দেখাচ্ছে যে দুজন ডেভেলপার, একজন ড্রাইভার, একজন নেভিগেটর, এবং তাদের অ্যাকচুয়াল মিস্টেক কখন হবে, যখন দুইজনই একই জায়গায় মিস্টেক করবে, ঠিক আছে। আদারওয়াইজ একজনেরটা আরেকজন ফিক্স করে ফেলতেছে, ফলে ওইটা কিন্তু আমার মানে থাকতেছে না, ফলে এখানে বাগ ফিক্সিং এবং বাগের ইরর রেট অনেক কমে আসতেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানেই বলতেছে হাই কোড কোয়ালিটি, fewer mistakes and bugs are introduced into the code as problems are caught before or during the code writing. The code writing এর সময় কিন্তু আলটিমেটলি যে নেভিগেটর বা ওয়াচার, সে কিন্তু বেসিক্যালি ওই সময়ই টেস্ট মানে এক ধরনের কোয়ালিটি টেস্টিং করে ফেলতেছে, তাই না? সে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে তুমি এটা এভাবে লিখলে মনে হয় ভালো হয়, তখন সে আবার ওটাকে চিন্তা করে রিথিঙ্ক করে ওটাকে আবার রিরাইট করে নিচ্ছে। In figure, pair programming reduces the number of mistakes
কিভাবে মিস্টেক গুলো কমানো যায়। ঠিক আছে, তাহলে সবাই আমরা মানি তো, এই উপরের ফিগারটা তো মানতেছি নাকি, সবাই আন্ডারস্ট্যান্ডেবল? ঠিক আছে, বেটার নলেজ শেয়ারিং। আজকে অঙ্কটা করাইছি ভাই, বুঝছেন, এটার বেসিক ব্যাপারটা আজকে মানে ক্লাসে আলোচনা করছি স্টুডেন্টদের সাথে। ভেরি গুড, ভেরি গুড। মানে আসলে ম্যাথমেটিক্স বা ফিজিক্স এর যারা মাস্টার হয় তারা কিন্তু আসলে ফিজিক্স কে বলা হয় ফাদার অফ সায়েন্স, ম্যাথমেটিক্স কে বলা হয় মাদার অফ সায়েন্স। ঠিক আছে, মাদার অফ সায়েন্স ম্যাথমেটিক্স কে এই কারণেই বলে কারণ ওর কাছ থেকেই সমস্ত সায়েন্সের ক্যালকুলেশন তৈরি হয়। আর ফাদার হচ্ছে ও আবার এই মানে নতুন নতুন আইডিয়া গুলো সে প্রোভাইড করে। ঠিক আছে, এবং সেটাকেই পরবর্তীতে ম্যাথমেটিক্স এর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করি। সেই দুজন না থাকলে আসলে সায়েন্স কিন্তু এত অ্যাডভান্স হতো না। মানে আজকে যে আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলি, এগুলোর মানে রুট কিন্তু ফিজিক্স এন্ড ম্যাথস। ঠিক আছে, তারপরে হচ্ছে এর জন্য মানে অ্যাপ্লাইড ফিজিক্স এর স্টুডেন্টরা কিন্তু কম্পিউটার সায়েন্সে কাজ করতে পারে, অ্যাপ্লাইড ফিজিক্স এর স্টুডেন্টরা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে পারে, রোল আউট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, সিগন্যাল অ্যানালাইসিস, এরা কিন্তু ওয়েভ অ্যানালাইসিস সম্পর্কে জানে। আমি যতটুকু জানি এখানে শুভম, ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য ফুরিয়ার সিরিজ এন্ড ওয়েভ অ্যানালাইসিস, রাইট? সাইনোসয়েডাল ওয়েভ। সো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, so better knowledge sharing among team members, you will have more people who know how the product works. In this case of one of the pairs leaves the company, there will be someone remaining who experience with this course. তার মানে যখন এই কোডের শেয়ারিংটা থাকে এবং কোডটা যদি ওয়েল স্ট্রাকচারড স্ট্যান্ডার্ড রিটেন হয়, তখন ওই যে যদি আইএসও স্ট্যান্ডার্ডে সে রাইট আপ করে, তখন কি হবে, ও যখন চলে যাবে ওই ডকুমেন্টটাই তাকে বলে দিবে এই কোডের এই জায়গাটাই কোন পার্টটা ইমপ্লিমেন্ট হয়েছে। ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড কোডিংটা আমি একদিন দেখাবো। আমার থিসিস বইয়ে, আমি যখন বুয়েটে থিসিস করেছিলাম তখন আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড কোডিং নিয়ে কাজ করছিলাম একটা, ওইটা আমি দেখাবো নি একদিন, যখন কোভিড-19 চলে যাবে, আমরা যখন ফিজিক্যালি সবাই প্র্যাকটিক্যালি কিছু কাজ করব, তখন আমি আল্লাহ যদি বাঁচায় রাখে আমি থিসিস বইটা নিয়ে আসলে আমি দেখাবো যে স্ট্যান্ডার্ড কোডিং এর স্ট্যান্ডার্ড কোড লেভেলে হতে পারে। ঠিক আছে, আমি ওইখানে আমার প্রফেসর আশিকুর রহমান স্যার, উনি বাংলাদেশের প্রথম অ্যাডোব ওয়্যারলেস নেটওয়ার্কিং এর পিএইচডি করে আসছিলেন, ওনার আমি ওখানে কাজ করছিলাম। সো আমি ওনার ওখানে গিয়ে ওই লার্নিংটা আমি দেখেছি, আমার 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 শেখাটা হয়েছে ওনার ওখানে একটা ভালো শেখা। The clear code, you will receive a shorter and much clearer code. This practice can also be applied to the testing process. টেস্টিং প্রসেসের ক্ষেত্রেও আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, পেয়ার টেস্টিং টেকনিক যেটাকে বলা হয়। অলরেডি আমি এবং সেলিম রেজা বাবুল লাস্ট যে প্রজেক্টটা কাজ করতেছি এখানে পেয়ার টেস্টিং করতেছি, এবং উই আর ভেরি ভেরি এক্সাইটেড ইন পেয়ার টেস্টিং। ঠিক আছে, কারণ আমরা পেয়ার টেস্টিং এ অনেক বেশি মজা পাচ্ছি, এই কারণে টিম ডিসকাশন হয়ে যায়, অনেক কনফিউশন নিজেরাই দূর করে ফেলি খুব ইনিশিয়াল স্টেজে। দেখা যায় যে একা একা কাজ করতেছে আমাদের অন্যান্য কিউএরা, তারা এখন আমাদেরকে কোয়েরি করে, ভাই এটা কি বুঝতেছেন আপনারা, কিন্তু আমরা দুজনের সাথে ডিসকাস করে আমরা খুব কুইকলি ওইগুলো রিডিউস করে ফেলতেছি। ফলে আমাদের কোশ্চেন লেভেল একটা লেভেলে গিয়ে অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, যেটা কিনা যারা সিঙ্গেল ওয়ার্ক করে তারা পারতেছে না আমাদের সাথে রান করে। তো এই জায়গাটায় আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছি। তো এটা কিন্তু আমি অনেক হাইলি বেনিফিটেড হচ্ছি। The pair testing technique combines the knowledge and experience of two testers in kind of brainstorming session that can lead to increased productivity. Productivity-টা বাড়ায়। সো আমি বলবো, যখন আমরা এই টিমের মধ্যে যারা আমরা যাদেরকে প্র্যাকটিক্যালি ওয়ার্ক করতে দিব, আমি মানে কিন্তু বলবো যে ইউ হ্যাভ টু ওয়ার্ক পেয়ার টেস্টিং মেথড at the very beginning of your testing life, so that you will be able to understand more than you work as a single person, single tester. এটা আমার মানে সবার প্রতি আমার একটা অ্যাডভাইস থাকলো। তারপর হচ্ছে ক্যানব্যান হচ্ছে জাপানিদের কাছ থেকে আমি ওই যে জাইকার একটা ইসেতে প্রজেক্ট ডিসকাশনে আমি বলছিলাম 2025 সাল পর্যন্ত কিভাবে তারা প্রোগ্রেস করবে বাংলাদেশের কমিউনিকেশনকে। সো ওইখানে ওরা আমাদেরকে এরকম একটা বোর্ড দেখাইছে, ঠিক আছে, ক্যানব্যানের মতো একটা বোর্ড দেখাইছে, যে ওইখানে এক একটা জায়গায় এক একটা, যেমন এখানে ব্যাকলগ লেখা, টু ডু লেখা, ইন প্রোগ্রেস লেখা, টেস্টিং লেখা, ডান লেখা, ব্লকড লেখা।
তো ওরা বিভিন্ন টার্গেট ফিচার দিয়ে দেয় যে উইদিন দিস টাইম হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আমি বলতেছি যে আই ওয়ান্ট টু ডু দিস, সে কি করতেছে এরকম একটা স্টিকার লাগাই দিচ্ছে বোর্ডের মধ্যে, হোয়াইট বোর্ডের মধ্যে ওই কলামের নিচে। সিমিলার টু দ্যাট এখানে যেটা হয় স্ট্যাটাস, আমি টেস্ট করতেছি কোড ফিচারটা টেস্ট হবে সেটার স্ট্যাটাস দিয়ে দিলাম। আবার আমি যখন টেস্ট শুরু করলাম আমি 12 আওয়ার্সের জন্য একটা টেস্ট করব, যে আমার নেক্সট 12 আওয়ার্স আমি এই টেস্টিং গুলো করবো, ওটার আমি একটা স্টিকার লাগাই দিলাম। সো ডেভেলপার ক্যান আন্ডারস্ট্যান্ড আই এম ওয়ার্কিং অন দিস এরিয়া এন্ড আই এম টেস্টিং দিস সেকশন। এইভাবে করে আবার আমি যখন ডান হয়ে যাবে তখন আমি ওটা তুলে দিলাম, আমি বলে দিলাম যে অত নাম্বার ইয়াটা ডান হয়ে গেছে, এই ফিচারটা 20 আওয়ার্সের টেস্টিংটা ডান হয়ে গেছে বা 12 আওয়ার্সের টেস্টিংটা ডান ইয়েতে দিয়ে দিলাম। কোনটা ব্লক হয়ে গেছে, কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, বাগ ফিক্স হচ্ছে কিনা, না বাগ এখনো ব্লকার হিসেবে আসতেছে, এই যে এই ধরনের ইনপুট। আবার কোন ফিচারটুকু এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে সেটা কোন ইন প্রোগ্রেসে চলে যাবে, টু ডুতে আমার পরবর্তী ডেটে বা পরবর্তী নোটিশ ডেটে আমার কি করতে হবে এগুলো থাকে। ব্যাকলগে আমার কিছু জিনিস থাকে যেগুলো হলো এখনই করা দরকার নাই কিন্তু পরবর্তীতে এগুলো আমি করব, কিন্তু এগুলো নোটিস করে রাখা। সো এইভাবে করে একটা বোর্ড, ক্যানবান বোর্ড মেইনটেইন করেও অনেকে কাজ করে। ঠিক আছে, about Kanban model, as for Kanban it's a key distinguishing feature is the absence of pronounced iterations. If used they are kept extremely short, daily sprints. ঠিক আছে, daily sprint. Instead, the emphasis is placed on plan visualization. The team uses the Kanban board to tool that provides a clear presentation of all project activities. যেটা এখন আমরা জিরা প্ল্যাটফর্মের মাধ্যমে করতেছি। হ্যাঁ, জিরা তো এরকম ক্যানভান বোর্ড আছে, জিরা তো এরকম ক্যানভান বোর্ড। এখন ব্যাপারটা ক্লিয়ার হলো, এই জিরা প্ল্যাটফর্মটা বলার কারণ। হ্যাঁ, ঠিক আছে। Their number responsible persons and progress such increased transparency helps to estimate. Transparency বেড়ে যায় কারণ আমি যখন একটা ফিচার মানে আমি যখন একটা কলাম নিয়ে কাজ করব, everyone will understand that I'm working on this QC column. So this is a very natural one, no one will touch this one. ঠিক আছে, they will understand that after finishing my work, when I will pass all the tickets for the review, then developer will understand that these tickets are passed, these tickets are reopened. So এইভাবে করে মানে একটা অ্যাজাইলের প্রসেস কমপ্লিট হতে পারে বা ক্যানভানের এই মডেলে আমরা এই জিনিসটা দেখতে পারি। Also the model has no separate planning. জিরা প্ল্যাটফর্মে কি ক্যানভান মডেলটা কি অ্যাড করা আছে? এগুলো আসলে কি, এগুলো ক্যানভানের মতোই তো। জিরা তো অলমোস্ট ক্যানভান, জিরার যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু ক্যানভানের মতো দেখা যায়। ঠিক আছে, ও আচ্ছা দেখা যায়, তাই না? খালি হয়তো একটু ডিফারেন্ট থাকবে, ক্যানভানে হয়তো রিয়েল লাইফ বোর্ডের মধ্যে কাজ করে একটা অফিসের, আর এটা হয়তো দেখা একটা সফটওয়্যারে করতেছে, বাট ফাংশনালিটি ইজ অলমোস্ট সেম, তাই না? ডেইলি অ্যাক্টিভিটিস গুলো ওখানে ট্রান্সপারেন্ট থাকে, এই বিষয়গুলোই আসছে। কমিউনিকেশন উইথ দ্য কাস্টমার ইজ অনগোয়িং। একটা কাস্টমারও জানতে পারবো যে বোর্ড দেখে যে ও আমার এই ওয়ার্কিং প্রোগ্রেস চলতেছে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড। সো কাউকে জিজ্ঞেস করা লাগতেছে না যে তুমি এখন কি করতেছো, এই বোর্ডারিংটা থাকতেছে না। দে ক্যান চেক দ্য ওয়ার্ক রেজাল্টস whenever they like, and যখনই দরকার হয় তখনই আমি ওই বোর্ডটা চেক করলাম, ও এখন স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাসই দুপুরে 4টার পরে আমি 2টার পরে আমি দেখলাম যে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কিনা, আমি এইভাবে করে মনিটরিং করতে পারি। And meeting with the project teams can happen even daily একটা মিটিং থাকতে পারে। Due to its nature, the model is frequent used to projects on software support and evolution. So you can understand যে আমরা কাজের সুবিধার্থে এই মডেলগুলো আমরা আমাদের সুবিধার্থে, আমরা যে মুখস্থ করবো সেটা না, আমি কিভাবে ফ্লেক্সিবল বোধ করি, আমার প্রজেক্টের জন্য কোন ভাবে ফ্লেক্সিবল, সেটার জন্যই আমি কিন্তু মডেল সিলেক্ট করব। ক্লিয়ার? এবার আসি আমরা কিছু কম্পারেটিভ স্টাডি কস্ট। ওয়াটারফল মডেলে দেখা যাচ্ছে যে এটার কস্টিং অনেক বেশি, ঠিক আছে, আইটারেটিভে অনেকটা কমে আসছে, আর ইউপি আরো কমে গেছে, স্পাইরালে অনেক কম, স্ক্রাম এজাইল মেথডে কম, এক্সট্রিম প্রোগ্রামিং এও কম। আমরা যেটা দেখতেছি যে অ্যাজাইল মেথডোলজি গুলোতে কিন্তু প্রাইস লেভেল অনেক কম, ঠিক আছে, কস্টিং অনেক কমে যায়। এবং লাস্টলি আমরা এক্সপি যখন করলাম, এক্সট্রিম প্রোগ্রামিংটা করলাম, এক্সট্রিম প্রোগ্রামিং এ আমার দেখা যাচ্ছে যে সে আমাকে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে, হাই কোয়ালিটির টেস্টিং দিচ্ছে, ইভেন দো সে আমাকে কস্টিং কম দিচ্ছে।
সো ইটস এ ভেরি গুড ওয়ান। স্ক্রাম মেথোডোলজিও একই অবস্থা। সো এই যে এরাই কিন্তু আমার স্পাইরালের ক্ষেত্রে আমরা দেখছি যে সে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট করে, সো ওইটাও একটা কস্ট লোয়ার কস্ট ইফেক্টিভনেস। সো এই ধরনের অ্যাপ্রোচ থেকে আমরা কস্ট অ্যানালাইসিসটা দেখতে পারি। তারপরে আমরা কম্পারিং কোয়ালিটি। ওয়াটারফল মডেলের ক্ষেত্রে বলতেছে যে কোয়ালিটি ইজ ভেরি হাই, ইটস ট্রু, কারণ এটা একটা লং টার্ম প্রসেসে কাজ করে, ওভারঅল সমস্ত প্রজেক্টটাকে কাজ করায়। আইটারেটিভের ক্ষেত্রে কোয়ালিটি কম্পারিং কোয়ালিটি অনেক সময় একটু কম বেশি আসতে পারে, কারণ এখানে সেগমেন্ট ওয়াইজ টেস্টিং হয়, অনেক সময় এটা কম বেশি টাইমটাও কমে যেতে পারে, টাইম বেড়ে যেতে পারে, ফ্লেক্সিবিলিটির কারণে অনেক সময় টেস্টিং কোয়ালিটি খারাপ হতে পারে। এই জিনিসগুলোর জন্য বলা হচ্ছে যে ওয়াটারফল মডেলে রিকোয়ারমেন্ট চেঞ্জ কম হয়, কিন্তু অন্যান্য গুলাতে কিন্তু রিকোয়ারমেন্ট চেঞ্জ বেশি হয়, ফলে অনেক সময় কোয়ালিটি ধরে রাখাটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, এরকম। তো প্রোটোটাইপিং মডেল দেখি আমরা এখন। প্রোটোটাইপিং ইজ এ ওয়ার্কিং মডেল অফ সফটওয়্যার উইথ, এটা আমরা এক্সট্রা কিছু দিয়েছি, সফটওয়্যার সাম লিমিটেড ফাংশনালিটি। প্রোটোটাইপ ডাজ নট অলওয়েজ হোল্ড দ্য এক্সাক্ট লজিক। একটা প্রোটোটাইপ যখন তৈরি হয় বা একটা ডেমো যখন তৈরি হয়, সে কিন্তু সব লজিক গুলো মানে করে না, কন্টেন্ট করে না। ও বেসিক্যালি একটা এক্সাম্পল নিয়ে আমি ক্লায়েন্টের কাছে চলে যাই যে এই যে ভাই আজকে আমি এই সফটওয়্যার এরকম একটা দামি রেডি করে নিয়ে আসছি, তুমি যদি একটু দেখো তা আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্টস। তো তখন সে বলবে যে ভাই আমি তো বাটনটা এরকম চাইনি, ভাই আমি তো ফাংশনটা, আমার তো এই যে অ্যাকাউন্টের যে ডেটা আমার এটা ব্রেকডাউন লাগবে, আপনি তো ব্রেকডাউন করেন নাই। তখন আমি অ্যাকাউন্টের হয়তো আমি অ্যাকাউন্টস এর পুরো ইয়াগুলো চার্টগুলো দেখালাম, কিন্তু ব্রেকডাউন ছিল না। তখন আমার ছোট্ট একটা লিমিটেড একটা ফাংশনালিটি ইমপ্রুভ করে দিলেই ওটা আমার হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রোটোটাইপিং মডেলে দেখা যায় যে কাজ করে, এই জন্য এক্সট্রা এফোর্ট কনসিডার আন্ডার এফোর্ট। এখানে অবশ্য একটা প্রবলেম হচ্ছে, একটা এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে ডেমো তৈরি করতে গেলে, এবং ডেমোতে যে চেঞ্জ গুলো আসে সেই ক্ষেত্রে একটা এক্সট্রা এফোর্ট লাগতে পারে। The prototyping is used to allow the users evaluate developer proposals and try them out. এখানে ডেভেলপার পার্সপেক্টিভে প্রপোজাল দেয়া হয়, নট কাস্টমার পার্সপেক্টিভে। ডেভেলপার একটা বানায় প্রপোজাল দিচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে বিফোর ইমপ্লিমেন্টেশনে সেইটা করে। It also helps understand the requirements which are user specific and may not have been considered by the developer during product design. ঠিক আছে, সব সময় এটা ডেভেলপারের মানে এতে নাও থাকতে পারে, স্পেসিফাইড নাও থাকতে পারে। It is an activity that can occur in software development and it used to visualize some component of the software to limit the gap of misunderstanding. সাধারণত আমি যদি একটা ডেমো তৈরি করে নিয়ে যাই, তখন কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। হ্যাঁ, কাস্টমার রিকোয়ারমেন্টস বাই দ্য ডেভেলপমেন্ট টিম। This also will reduce the iteration. অনেক সময় একবার আমি ডামি তৈরি করে নিয়ে গেলে আমার আইটারেশনটা কমে যেতে পারে। ঠিক আছে, occur in the waterfall model. এই জিনিসগুলো আমরা দেখলাম। এখানে স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ, এক্সপ্লেন ডিজাইন, সফটওয়্যার প্রোটোটাইপিং, বেসিক রিকোয়ারমেন্ট আইডেন্টিফিকেশন, ডেভেলপমেন্ট, ইনিশিয়াল প্রোটোটাইপিং, এই যে বলছিলাম ইনিশিয়াল প্রোটোটাইপিং, হ্যাঁ, তারপর রিভিউ অফ দ্য প্রোটোটাইপিং, রিভাইজ এন্ড এনহ্যান্স প্রোটোটাইপ। অনেক সময় ওই যে প্রোটোটাইপটা যে তৈরি করলাম সেটাকে রিভাইজ করা এবং সেটাকে এনহ্যান্স করা। তারপরে আসে সফটওয়্যার প্রোটোটাইপিং টাইপস গুলো কি হতে পারে? থ্রোওয়ে অর র‍্যাপিড প্রোটোটাইপিং, খুব কুইক একটা প্রোটোটাইপিং করতে লাগতে পারে। আবার ইভলিউশনারি প্রোটোটাইপিং, ঠিক আছে, মানে স্টেপ বাই স্টেপ ইভ্যালুয়েশন করে। ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং, হ্যাঁ, ইনক্রিমেন্টালিও আমি প্রোটোটাইপিং করতে পারি। আমি হয়তো ইন্টারনালি এজাইলের মতো করে আমি ইটারেশনের মাধ্যমে ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং গেলাম। আবার এক্সট্রিম প্রোটোটাইপিংও করতে পারি। তার মানে উপরের যে মেথড গুলো দেখে আসলাম সেগুলোকেও আমরা প্রোটোটাইপিং করে করে আগাতে পারি। এই জন্যই লাস্টলি আমার এই জিনিসটা দেখানো। তো সফটওয়্যার প্রোটোটাইপিং টাইপস স্যার কন্টিনিউয়াসলি বলতে, থ্রোওয়ে র‍্যাপিড প্রোটোটাইপিংটা কিরকম হতে পারে? র‍্যাপিড প্ল্যানিং, ইনিশিয়াল অ্যানালাইসিস হতে পারে, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন হয়ে ডামি প্রোটোটাইপটা চলে আসলো এখানে, ইমপ্লিমেন্টেশন এন্ড সিস্টেম। ঠিক আছে, হ্যাঁ, থ্রোওয়ে প্রোটোটাইপিং মেথোডোলজি is also called a rapid close-ended prototyping. This type of prototyping uses very little efforts with minimum requirements analysis to build a prototype. তারপরে আমরা যাই সফটওয়্যার প্রোটোটাইপিং টাইপসে ইভলিউশনারি আমি অলরেডি বললাম একবার। ইভলিউশনারি প্রোটোটাইপিং also called a breadboard
প্রোটোটাইপিং, ঠিক আছে, ও ব্রেড বোর্ডের মতো, ছোট ছোট ব্রেড বোর্ডের মতো রিকোয়ারমেন্ট গ্যাদার করবে, অ্যানালাইসিস করবে, সাজেস্ট ইমপ্রুভ করবে, প্রোটোটাইপিং ডেভেলপমেন্ট, ক্লায়েন্ট ইভালুয়েশন করবে। এই যে ইভালুয়েশন করলো, ঠিক আছে, তারপরে কি হতে পারে, ইভালুয়েশনের পরে যদি কোনো সাজেশন থাকে সে আবার সেই সাজেশনে যাবে, তারপর আবার প্রোটোটাইপ ডেভেলপ হবে, অ্যানালাইসিস হবে, প্রোটোটাইপ ডেভেলপ হবে। তারপর ক্লায়েন্ট যদি ইভালুয়েট করে যে হ্যাঁ এখন তুমি ডেভেলপমেন্টে যাও, তখন সে ডিজাইন এবং কোডিং এ চলে যাবে, ইন্টিগ্রেশন, টেস্টিং এন্ড মেইনটেনেন্সে চলে যাবে। এই জিনিসটা এখানে বলা আছে, ঠিক আছে। তারপরে হলো সফটওয়্যার প্রোটোটাইপিং টাস্ক। এর আগে আমরা আরেকটা জিনিস দেখলাম, ইভলিউশনারি প্রোটোটাইপিং দ্যাট ইভলভ ইনটু দ্য ফাইনাল সিস্টেম থ্রু অ্যান আইটারেটিভ ইনকর্পোরেশন। আইটারেটিভ কিন্তু খুব এখানে ইউজ হচ্ছে। তারপরে ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং, আমরা ইনক্রিমেন্টাল দেখে আসছি, সো উই নো এভরিথিং অ্যাবাউট ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং। রেফার্স টু বিল্ডিং মাল্টিপল ফাংশনাল প্রোটোটাইপস অফ দ্য ভেরিয়াস সাবসিস্টেমে ভাগ করে, and then integrating all the available prototypes. প্রত্যেকটা প্রোটোটাইপকে আবার ইন্টিগ্রেট করা হয় টু ফর্ম এ কমপ্লিট সিস্টেম, পুরো কমপ্লিট সিস্টেমটা ফর্ম করার জন্য। আর এক্সট্রিম প্রোটোটাইপিং আমরা অলরেডি দেখে আসছি। এক্সট্রিম প্রোটোটাইপিং ইজ ইউজড ইন দ্য ওয়েব ডেভেলপমেন্ট ডোমেইন। It consists of 3 sequential phases. First, basic prototype with the existing pages is presented in the HTML format. Then the data processing is simulated using the prototype services layer. Finally, the services are implemented and integrated to the final prototype. This process is called extreme prototyping, used to draw attention to the second phase of the process, where fully functional UI is developed with the very little regard to the actual services. সো এরপরে আসতেছে র্যাড মডেল। সো আমি আগের গুলো মানে অলরেডি অনেক ডিসকাস করেছি, এবার আসি র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর সাধারণত অনেক সময় মডেল ইজ বেসড অন প্রোটোটাইপ এন্ড আইটারেটিভ ডেভেলপমেন্টস উইথ নো স্পেসিফিক প্ল্যানিং ইনভলভ। অনেক সময় অনেক অ্যাপগুলো আমরা র্যাপিড ডেভেলপমেন্টের মাধ্যমে করতে পারি। দ্য প্রসেস অফ রাইটিং দ্য সফটওয়্যার ইটসেলফ involves the planning required for the developing process. Rapid application development focuses on gathering customer requirements through workshops or focus groups. Early testing of the prototypes, early testing সম্পর্কে সবাই জানে এখানে, by the customer using iterative concepts, reuse of the existing prototyping, continuous integration and rapid delivery. তাহলে বিজনেস মডেলিং, ডেটা মডেলিং, প্রসেস মডেলিং, বিজনেস মডেলিং, ডেটা মডেলিং, প্রসেস মডেলিং, তারপরে অ্যাপ্লিকেশন জেনারেশন, টেস্টিং এন্ড টার্নওভার। প্রোটোটাইপ 1 কমপ্লিট, সিমিলারলি প্রোটোটাইপ 2 কমপ্লিট, প্রোটোটাইপ 3 কমপ্লিট। এরপরে কি অ্যাপ্লিকেশন কোড, অটোমেশন টুল, ঠিক আছে। এটা মানে র্যাডের একটা পার্ট। র্যাডের সাধারণত বিজনেস মডেলিং এ কি করে, বিজনেস মডেল অফ দ্য প্রোডাক্ট is designed in terms of flow of the information and distribution of the information between the various business channels. ডেটা মডেলিং এর ক্ষেত্রে কি হয়, গ্যাদারিং দ্য বিজনেস মডেল ফেজ ইজ রিভিউড দ্য অ্যানালাইসিস। এখানে ইনফরমেশন গ্যাদার করা, ডেটা মডেলিং এর ক্ষেত্রে আমার কোন ফাংশনালিটির জন্য কি ধরনের ইনফরমেশন ইনপুট হয়, কি ধরনের আউটপুট আসে। ব্যাংকিং এর ক্ষেত্রে আমার কি ধরনের ডাটা ইনপুট হচ্ছে, কি ধরনের আউটপুট যাচ্ছে। হ্যাঁ, আবার প্রসেস মডেলিং এ যাই, ডেটা অবজেক্ট সেটস ডিফাইন ইন ডেটা মডেলিং phases. The process modeling phases are converted to establish the business information flow. ওই যে ডাটাটা আমি নিচ্ছি, এই ডাটাটা কি ফ্লোতে যাচ্ছে, কোথায় কোন ক্যালকুলেশন হবে, কোন জায়গায় কি ফাংশনালিটি বা কি কমপ্লেক্সিটি আছে, এই জিনিসগুলো কিন্তু বিজনেস অবজেক্টিভের একটা পার্ট। স্পেসিফিক বিজনেস অবজেক্টিভ ইজ আ পার্ট অফ দ্য বিজনেস মডেল। অ্যাপ্লিকেশন জেনারেশন, দ্য অ্যাকচুয়াল সিস্টেম ইজ বিল্ড এন্ড কোডিং। এখানে অ্যাপ্লিকেশন সবাই জানে। টেস্টিং এন্ড টার্নওভার, তার মানে টার্নওভার বলতেই আমরা টেস্টিংটা বুঝবো, তার মানে টেস্টিং এন্ড টার্নওভার হয়ে যাবে। The overall testing time is reduced in the RAD model as the prototypes are independently tested during every iteration. যদি ও প্রত্যেকটা মানে আইটারেশনে আমি টেস্ট করে ফেলি, তখন এটা রিডিউস হয়ে যাবে, কারণ আমার ওগুলো আর তো করা দরকার নাই, তখন ইন্টিগ্রেশন টেস্টিং করলে হয়ে যাচ্ছে। However, data flow and interfaces between all the components, কারণ একবার প্রোটোটাইপ যদি হয়ে যায়, ও তো অলরেডি একটা মানে ডেভেলপড ফর্মে চলে আসছে। সো ওকে যখন আমি একবার টেস্ট করে ফেলবো, তখন ওর কোডগুলো তো আমি আনচেঞ্জ রাখতেছি, ফলে অনেক সময় রিটেস্টের প্রয়োজন হয় না, দরকার হয় না। এই জন্য বলা হচ্ছে যে এটা কমায় দেয়। অ্যাপ্লিকেশন অফ র্যাড মডেল, র্যাড মডেলের অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে। হাই অ্যাভেলেবিলিটি অফ ডিজাইনার্স ফর মডেলিং, it should be used only when a system can be modularized to be delivered in an incremental manner.
যে মডুলারাইজড, আমি মডিউলের কথাগুলো আমি বলছি। It should used only if the budget permits use of automation code generation. যতক্ষণ যদি বাজেট পারমিট থাকে তবেই সাধারণত মানে অটোমেশন টেস্টিং করা হয়। এই কারণে করা হয় ওয়েব বেসড এর ক্ষেত্রে অটোমেশন প্রয়োজন হয়, ঠিক আছে? কারণ অনেক সময় অনেক কমন ফাংশনালিটি আছে প্রতিদিন টেস্ট করা যায় না ম্যানুয়ালি, তখন একটা অটোমেশন স্ক্রিপ্ট চালায়া দেয়, যেটা যেটা ফেল করে শুধু সেটাই ওরা রিভিউ করে। RAD SDLC model should be chosen only or if domain experts are available with the relevant business knowledge. Should be used where the requirements change during the project and working prototypes are present to customer in the small iteration 2 to 3 months. Advantage আছে অনেক, can be accommodated, progress can be measured, iteration time can be short, productivity with the fewer people in a short time, reduce development time, increases reusability of component, quick initial reviews occur, encourage customer feedback কিন্তু এনকারেজ করে, এটা একটা মানে প্লাস পয়েন্ট এই RAD মডেলের ক্ষেত্রে। ইন্টিগ্রেশন ফ্রম ভেরি বিগিনিং সলভস অফ লট ইন্টিগ্রেশন ইস্যুস শুরু থেকেই এটা অনেকগুলা সলভ হয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, তার মধ্যে আমরা দেখি ডিপেন্ডেন্সি অন টেকনিক্যালি স্ট্রং টিম মেম্বার থাকতে হয়, হ্যাঁ, ফর আইডেন্টিফাইং বিজনেস রিকোয়ারমেন্টস। অনলি সিস্টেম দ্যাট, মানে আমি যে একটা প্রোটোটাইপ তৈরি করব তার মানে কি অলরেডি আমার অ্যাডভান্স যারা থাকবে তারা অলরেডি নো দ্য বিজনেস। সো আমার ডেভেলপমেন্ট হাউসে এই ধরনের মেম্বার নাও থাকতে পারে, সো ইটস এ ভেরি চ্যালেঞ্জিং পার্ট, রিমেম্বার ইট। এটা একটা ডিপেন্ডেন্সি কিন্তু RAD মডেলের ক্ষেত্রে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অনলি সিস্টেম ক্যান বি মডুলারাইজড, হ্যাঁ, requires highly skilled developers and designers, high dependency on modeling skill, management complexity is more suitable for system that component based on scalable. So আমি আর ডিটেইলে গেলাম না। Thanks. Is there any question, major question? আমার মনে হয় সবাই এখন অনেক ডিটেইলে সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল কিন্তু দেখলো। সো কারোর কোনো মানে আপত্তি নাই যে আমি দেখলাম না, অনেক কিছু অনেক ডিটেইলে দেখাইছি, যাতে কেউ কখনো মনে মনে চিন্তা না করে যে আমি ক্লাসে এই জিনিসটা ডিটেইল দেখিনি, আমি ডিটেইল দিয়ে দিলাম, ঠিক আছে? সো আমার মনে হয় যে কারোর কোশ্চেন এই মুহূর্তে নাই। আমরা নেক্সট ক্লাসে এখন জয়েন করব। আমি কি 5 মিনিট পরে জয়েন করাবো না এখনই জয়েন করাবো? সবাই কি এখনই নেক্সট ক্লাসে জয়েন করবে নাকি 5 মিনিট লেট করব? আরেকটা ক্লাস নেবেন ভাই? হ্যাঁ, কেন আজকে কি ক্লাস আজকে এন্ড করে দিব? তাহলে কিন্তু কালকে দুইটা ক্লাস, তো ক্লাস কালকে নেন ভাই। ঠিক আছে, ঠিক আছে, কালকে দুইটা ক্লাস নিব। আজকে একটু লম্বা ক্লাস ছিল এটা আজকে, তাহলে ভাই ওই জন্য। হ্যাঁ, ঠিক আছে। সো ইফ ইউ ক্যান নট কোপ আপ উইথ প্রেসার, দেন আই উইল নট গিভ ইউ প্রেসার, ঠিক আছে? বাট কালকের ক্লাস লেকচার দুইটা আমি শর্ট হবে, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোশ্চেন নেই তো না? কোয়েরি থাকলে কিন্তু আমাকে ইমেল করবে, যে কেউ আমাকে ইমেল করতে হবে। আপনি ক্লাসের ম্যাটেরিয়াল গুলো ভাই গুগল ক্লাসরুমে দিয়ে দেন, আমরা একটু পড়ি, কোনো সমস্যা হলে ভাই জানাবো। 9 নাম্বারটা আজকে পেয়ে যাবে, এই কারণে 9টা দেওয়া হয়নি, কারণ ফুল ক্লাস না